ভোটে জিতাবেন, এমএলএ হবে 1,21,000 টাকা মাইনে পাবে, মিনিস্টার হয়ে গেলে 1.5 লাখ টাকা মাইনে পাবে, ফোন খরচ 5,000 টাকা। আপনারা বলুন না, 1 বছর আনলিমিটেড রিচার্জ কত? 4100 টাকা। কিন্তু মাস গেলে ফোন খরচ শুধু 5,000 টাকা পায়। আর আপনারা মারপিট করবেন নিজেদের মধ্যে। অনুরোধ, এটা করবেন না। আর আমাদের চিহ্নটা মনে আছে তো নাকি? চিহ্নটার নাম কি? একটু মা বোনেদেরকেও বলে দেবেন, যেখানেই খাম চিহ্ন দেখবেন সেখানেই ভোটটা চাইবে। দলিতের ভোটটা চাইবে, আদিবাসীর ভোটটা চাইবে। থ্যাংক ইউ। এখন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শে আদর্শিত হয়ে আজকে কিছু মানুষজন, বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসছে। তাদের হাতে পতাকা তুলে দিচ্ছে আমাদের জেলা নেতৃত্ব হাবিব শেখ মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এই আমাদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম, এই নওশাদ সিদ্দিকী সংগ্রাম, ইনকিলাব জিন্দাবাদ। বিনা হেয়ারিং এ ভোটার লিস্টের নাম তুলতে হবে, বিনা হেয়ারিং এর ভোটার লিস্টের নাম তুলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে, এই আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে, ইনকিলাব জিন্দাবাদ, চলছে চলবে। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। সোনারুল তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, তৃণমূল হটাও, বাঁচাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। ও বাবা, যারা বসে আছেন, 21 সালে যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা আমরা করব না। কারণ আমাদের মুসলমান সমাজের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। আপনারা জানেন, প্রথমত আমাদের বাপ দাদার ওয়াকাবের সম্পত্তি, আমার পূর্বপুরুষ যেটা আমাদের জন্য রেখে গেছে, সেই ওয়াকাবের সম্পত্তির উপরে তৃণমূল সরকার সহ বিজেপি সরকার কিভাবে তাদের নিয়ন্ত্রণে সরকারের আওতায় নিয়ে নিল। আমাদের পরিকল্পিতভাবে এটা নিয়েছে। আগামী দিনে যদি এই সরকারকে আমরা বদলি করতে না পারি, আমার বাপদাদার কবর, যেখানে আমার বাপদাদা পূর্বপুরুষ ঘুমিয়ে আছেন, সেই কবরের উপরে দেখবেন বড় বড় সিনেমা থিয়েটার তৈরি হবে, বিয়ার বার তৈরি হবে, হোটেল তৈরি হবে। আপনারা চান কি আমার বাপদাদা পূর্বপুরুষের কবরের উপরে হোটেল তৈরি হোক, বিয়ার বার তৈরি হোক, সিনেমা থিয়েটার তৈরি হোক? আমরা কোনোদিনই চাই না। আমাদের যেগুলো পুরনো ঐতিহাসিক মসজিদ আছে, ভগবানগোলা থেকে লালবাগ পর্যন্ত আপনারা দেখেছেন কতগুলো বড় বড় মসজিদ আছে, আগামীতে সেগুলো দেখবেন পুলিশ ফাঁড়ি তৈরি করবে, বিএলওর অফিস তৈরি করবে। এরা পরিকল্পনা করে রেখেছে একের পর এক এই মুসলমান সমাজকে দেওয়ালে পিঠ থেকে দেওয়ার পরিকল্পনা বিজেপি সরকার সহ তৃণমূল সরকার করেছে। ভাই ও বোনেরা, বাবা যারা সামনে বসে আছেন, করো জোর আপনার কাছে আমি অনুরোধ করব, এই সরকারের পরিবর্তন আনুন। এই সরকারের পরিবর্তন এনে একটা নতুন সরকার করুন। যেভাবে আমাদের পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বিধানসভায় গিয়ে টেবিল থাবড়িয়ে পুরো পশ্চিম বাংলা সহ মুর্শিদাবাদের বাসীর কথা তুলে ধরেন। আপনারা জানেন 2023 সালে 21শে জানুয়ারি আমার প্রিয় ছোট ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে কলকাতার রাজপথে পুলিশ বাহিনী দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল। আপনারা সকলেই জানেন, সেদিন অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মুহূর্তে আমি সেই স্থানে উপস্থিত ছিলাম। আমার প্রিয় ভাইজান মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর উপরে বিভিন্ন হামলা পুলিশ প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। আপনাদের জানা দরকার, বলা হয়েছিল আপনি আইএসএফ এর ঝান্ডাটা ছেড়ে দিয়ে আমার তৃণমূলের ঝান্ডাটা ধরলেন, আপনাকে পঞ্চায়েত মন্ত্রী করব। আপনার বাড়িতে আপনার বংশের গোটা কয়েক
পীর সাহেবকে এমপি ভোটে জিতিয়ে দিল্লি পাঠিয়ে দেব। আর আপনার ভাইয়ের নলেজ সিটি করতে কত কোটি টাকা লাগবে বলুন, টাকাটা কোথায় লাগবে বলুন, আমরা পাঠিয়ে দেব। কিন্তু আমার ভাইজান পয়সার জন্য, অর্থের জন্য, লোভের জন্য রাজনীতি করতে আসেনি। তিনি রাজনীতি করতে এসেছেন আমাদের মতো পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজ, দলিত, আদিবাসীর যে দুর্দশা বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার করছে তার প্রতিবাদ হিসাবে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমার ভাইজান এই রাজনীতিতে এসেছেন। সেদিন আমার ভাইজান বলেছিলেন, যান আপনি কলকাতায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আমার 3-4টে জেলার কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, সেগুলো পূর্ণ করে দেখ। আমি অবশ্যই আইএসএফ এর ঝান্ডাটা ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে নেব। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি শুনেছি কথাটা। তার ভিতরে মুর্শিদাবাদের কথা বলেছিলেন, উনি তো ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের কথা বলতে পারতেন, কিন্তু না, তিনি পুরো পশ্চিম বাংলা পিছিয়ে পড়া সমাজের কথা বলেন। হিন্দু, মুসলিম, শিখ, বৈধ, খ্রিস্টান সকলের কথা তিনি তুলে ধরেন। বলেছিলেন যান মুখ্যমন্ত্রীকে বলুন এই মুর্শিদাবাদে একটি পিজি হাসপাতালের মতো হাসপাতাল বানিয়ে দিবে, এই মুর্শিদাবাদে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয় বানিয়ে দিবে, যেখানে এই সংখ্যালঘু সমাজের মানুষ লেখাপড়া করে শিক্ষিত হয়ে উচ্চ স্থানে গিয়ে উচ্চ চেয়ারে বসবে, আইপিএস, আইএস, ডিএম, আইপিএস হবে, ডাক্তার হবে। কেন তিনি বলেছিলেন? কারণ সেটি আপনাদেরকে জানার দরকার। তিনি আমাদের কথা ভাবেন, তিনি নিজের স্বার্থের কথা ভাবেন না। তাই ভাই আপনাদেরকে বলবো, করজোর অনুরোধ করব, আপনারা আমাদের যিনি প্রার্থী হবে ভগবানগোলা বিধানসভা থেকে, তিনাকে জিতিয়ে আপনি বিধানসভায় পাঠাবেন। তারা আমাদের হয়ে কথা বলবে, আমার ছেলে পেলের হয়ে কথা বলবে, আমার প্রজন্মর হয়ে কথা বলবে। যেভাবে নওশাদ ভাই স্পিকারের সামনে, মুখ্যমন্ত্রীর সামনে টেবিল থাবড়িয়ে সাধারণ মানুষের চাপ আর কথা বলে। দীর্ঘ 78 বছর যেভাবে এই মুর্শিদাবাদকে প্ল্যান করে পিছিয়ে রাখা হয়েছে সবাই জানেন, কিন্তু আজকে দেখুন এই এসআইয়ের নামে এই মুর্শিদাবাদে 11 লক্ষ নাম বিচারাধীনে আছে। এটাও কিন্তু একটা প্ল্যান করেই রাখা হয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় যেভাবে মমতা ব্যানার্জি মিডিয়ার সামনে বলছে বা ধর্ণা মঞ্চ করেছে, সেখানে কিন্তু একবারও বলেনি যে আগে সমাধান তারপরে ভোট। মমতা ব্যানার্জি চায় না যে এই যে 60 লক্ষ ভোটার বিচারাধীনে আছে এরা পুনরায় ভোট দিতে পাক। এরা প্ল্যান করে এই আজকেই মনে হয় সম্ভবত আজকেই ইলেকশন কমিশনার ইলেকশন ঘোষণা করবে। তার মানে এই 60 লক্ষ ভোটার তারা ভোট দিতে পাবে না, এরকমই এই পশ্চিমবঙ্গ সরকার চাইছে। ইলেকশন কমিশনারের হাতে যখন ছিল তখন এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন বিচারাধীনের হিসেবে ফেলে দিয়েছেন। তাহলে যখন দেখবে যে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন করা যায় কিন্তু বিচারাধীনের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানে। আজকে প্রত্যেকটা বিধানসভায় যে বিধায়ক আছে তাদের মুখেও শোনা যাচ্ছে না যে যা আগে আমাদের ভোট তারপরে নির্বাচন। এরা চায় না, আগে ভোটারদেরকে চায় না, আগে সিট চাইছে। সিট যে কুর্সিতে তারা বসবে সেই সিটটাই আগে তাদের কাছে, ভোটার তাদের কাছে কিছু নয়। তাই আমাদেরকে ভাবতে হবে, যদি 60 লক্ষ মানুষ বিচারাধীনের নাম থাকে, প্রত্যেকটা ফ্যামিলি পিছু 3জন 4জন করে আছে, তাহলে ভাবুন 60 লক্ষ মানুষ যদি 4 জন করে যায়, প্রায় 3 কোটি মানুষের কাছাকাছি যাচ্ছে। এই 3 কোটি মানুষ যদি একবার আওয়াজ করে এই সরকার কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। তাই আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন করব। যদি এই পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের দ্বারাই যদি নির্বাচন ঘোষণা আজকে করে, আজকে আমার এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, যদি আজকে ইলেকশন ঘোষণা করে তাহলে খুব শীঘ্রই আমরা একটা বৃহত্তর আন্দোলন কলকাতায় ডাক দেব। আপনারা সঙ্গে আছেন তো? সঙ্গে থাকবেন তো? ঠিক আছে, ধন্যবাদ। এই মাসটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের রহমতের মাস। যে মাসটার আর কয়েকটা দিন বাকি আছে, সেই রহমতের মাসে আমরা এক কঠিন সময় অতিক্রান্ত করছি।
কেন্দ্র সরকারের যে এসআইআর, তাতে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের 60 লক্ষ ভোটাধিকার বিচারাধীন অবস্থায় আছে। আমার বাপ দাদু পূর্বপুরুষ এই ভারতবর্ষ স্বাধীন করেছে। আজ আমাদেরকে কেন্দ্র সরকার চাইছে আমরা এই দেশের নাগরিক কি নাগরিক না, আর এই রাজ্য সরকার কে বাঙালি আর কে অবাঙালি এই দুই খেলায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সেই সময় আমাদেরকে ভাবতে হবে যে 26শে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে আমরা তার যোগ্য জবাব দেব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই ফুলের বিরুদ্ধে। কারণ কেন্দ্র সরকার তো এসআইআর চালু করেছে, আর এই রাজ্য সরকারের 90,000 কর্মচারী মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার 125 কোটি টাকা এই এসআইআর এর খাতে বরাদ্দ করেছে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, কিন্তু এসআইআর হয়ে গেছে। 60 লক্ষ ভোটাধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার বা নিজের এই ভারতের নাগরিক কিনা সে বিষয়টা আজকে বিচারাধীন প্রক্রিয়ায় রয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই বিচারাধীন প্রক্রিয়ার বিচার সম্পূর্ণ না হচ্ছে ততদিন নির্বাচন কমিশনার যেন নির্বাচন না ঘোষণা করেন। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। তারপরে আমি হরিহর পাড়ায় একটা ইফতার মাহফিলের সভা থেকে বলেছিলাম মমতা ব্যানার্জির নাটকটা বাকি আছে এসআইআর নিয়ে, নাটকটা খুব শীঘ্রই তিনি করবেন। তিনি সেই নাটক আজ কলকাতায় ধর্ণা মঞ্চ করেছেন, সেটা একটা নাটকের মঞ্চ। তিনি তার কর্মচারী দিচ্ছেন এসআইআর করতে, আর তিনি আজ ধর্ণায় বসছেন। এই নাটক বিজেপি এবং তৃণমূলের যে বাইনানিক পলিটিক্স, সেই পলিটিক্স আমাদেরকে বুঝতে হবে। আমরা স্বাধীনতার 78 বছর পার করে গোলামি করেছি। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল চাটকারিতা এবং আমাদের মাথায় টুপি পরিয়ে তাদের দলদাস করে রেখেছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি, এই ভগবান গোলাবাসী তাদের ন্যায্য অধিকার। এখান থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কোন নেতৃত্বকে বিধানসভায় পাঠান, এই এলাকার যে ডিগ্রি কলেজ নাই, সে ডিগ্রি কলেজের জন্য আন্দোলন করবে। ব্রিজ যেটা হরিরামপুরের ব্রিজ আছে, এখানে 2-3টে ব্রিজের সমস্যা, সেই ব্রিজের কথা বিধানসভায় তুলে ধরবে। আমার দলের চেয়ারম্যান তাকে বাধা দেবে না, কারণ এই ভগবান গোলাবাসী থেকে সাধারণ মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা অর্থাৎ আইনসভায় যাচ্ছেন। তাই এই ভগবান গোলাবাসীর হয়ে সর্বপ্রথম তার দাবি দেওয়ার কথা তিনি জানো। আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান যেমন ভাঙড় বিধানসভা থেকে জয়লাভ করে ভাঙড় সহ সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি দেওয়ার কথা শির দ্বারা সোজা রেখে আজ কথা বলছেন। আমরা আশা করব এই ভগবান গোলাবাসী থেকে আপনাদের মূল্যবান ভোটের দ্বারায় যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি এই ভগবান গোলাবাসীর যে সমস্যাগুলো বিধানসভায় শির দ্বারা সোজা রেখে তার আদায়ের চেষ্টায় আন্দোলন জারি রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।